শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আছি তোমাদের প্রার্থনায়। আপাতত এই মুহূর্তে ভালো আছি। তোমাদের সঙ্গে বেশ দীর্ঘক্ষণ ধরে ক্লাস নেওয়া হয়, তোমরা হয়তো বা বোর ফিল করো। বারবার আমি প্রতিটা ক্লাসে তোমাদেরকে একটি জিনিস বলে থাকি যে আসলে কিছু টপিকস আছে বা কিছু কথা আছে, কিছু বিষয় থাকে যেখানে একটু বেশি করে কথা না বললে, একটু ভেঙে না দিলে আমাদের কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। যে কারণে আমার আমার ক্লাসগুলো একটু দীর্ঘমেয়াদী হয়। তো আমার মনে হয় যে তোমরা যদি ধৈর্য ধরে একটু শুনে থাকো বা ক্লাসটি পর্যবেক্ষণ করো, তাহলে যে অধ্যায় বা যে টপিকসের উপর আমরা কথা বলি সেই অধ্যায়টা মনে হয় তোমাদের কাছে অনেকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হওয়ার কথা বা অনেক ইজি হয়ে যাওয়ার কথা। কষ্ট করে যদি তোমরা ক্লাসগুলো দেখো, আমার মনে হয় এটা আর কি। যাই হোক, আজকে আমরা কথা বলবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে টপিকস নিয়ে, সেটা হলো স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ। আর স্থির বিদ্যুৎ কি, সেটা যদি জানতে চাই তাহলে তো আমাদের অনেক কথা বলতেই হবে, তাই না? স্থির বিদ্যুতের সঙ্গে কে জড়িত, কি তাদের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো কিন্তু আসলে জানা দরকার। কিছু কিছু যদি টার্ম থাকে, ম্যাথমেটিক্যাল টার্ম, আমি জাস্ট বলে গেলাম, লিখে গেলাম, শেষ। তো একটি প্রসঙ্গ নিয়ে যখন কথা বলতে যাই আমরা, সেই প্রসঙ্গটা যদি অর্ধ বলে থাকি বা পুরোটা ক্লিয়ার করে না বলি, সেক্ষেত্রে তোমাদের বুঝতেও কষ্ট হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো। এখানে লেখা আছে আধান বা চার্জ, স্থির বিদ্যুৎ, বৈদ্যুতিক আবেশ, বৈদ্যুতিক বল অথবা কুলম্বের সূত্র। এটাকে কুলম্বের সূত্র বলেই আমরা জানতাম। তোমাদের যে বইতে আছে সেটাতে কুলম্বের সূত্র না লিখে লিখেছে কি বৈদ্যুতিক বল। অ্যাকচুয়ালি আমরা জেনে আসছি কুলম্বের সূত্র নামে। তারপরে শেষ টপিক হলো কি তড়িৎ ক্ষেত্র। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এই 5টি বিষয়ের উপর বা 5টি টপিকসের উপরে। আমরা কোন অধ্যায় বা কোন বিষয়ের উপর কথা বলবো? স্থির বিদ্যুতের উপরে। তো স্থির বিদ্যুতের উপরে কথা বলতে যাবার আগে আমাদের জানতে হবে পুরো বিশ্ব কি নিয়ে গঠিত। বাংলা বর্ণমালায় যে কয়েকটি বর্ণ আছে, আমাদের বর্ণমালায় যে কয়েকটি বর্ণ আছে, সেই বর্ণগুলা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ শব্দ, এবং শব্দ থেকে দেখা যাচ্ছে অনেক বাক্য তৈরি হচ্ছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে কি যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ বহির্বিশ্বের আরো অনেক দেশ এই বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তাহলে এই উৎপত্তিটা কোথা থেকে? অক্ষর থেকে। বর্ণমালার যে অক্ষরগুলো আছে সেই বর্ণ থেকে এত কিছু তৈরি হলো। তোমরা জানো আমাদের এই দুনিয়ায় 118টি পরমাণু আছে, যা আমরা জানি কি মৌল আছে। মৌলের পরিমাণ কয়টি বা মৌল কতটি? 118টি। এদের ভিতর 80 থেকে 82টি কার্যকরী, বাকিগুলা মনে করো যে স্থিত অবস্থায় আছে। তো এই 82টি মৌল নিয়ে কি হচ্ছে? আমাদের পৃথিবীর সকল পদার্থের উৎপন্ন হচ্ছে। তোমরা জানো পরমাণু পদার্থের ক্ষুদ্রতম একক, যে কোনো পদার্থের ক্ষুদ্রতম একক। পরমাণু থেকে অণু, অণু থেকে পদার্থ আসছে, এইভাবে তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটি পদার্থ যখন তৈরি হতে যাচ্ছে, তার একক কি হবে? পরমাণু। পরমাণু আবার কি নিয়ে গঠিত সেটাও আমরা জানি। পরমাণুর গঠন প্রক্রিয়া কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ছোট্ট পরমাণুর ভিতরে আবার কি হলো? ভেতরে আবার তার নিউক্লিয়াস আছে, যেখানে অবস্থান করে কি প্রোটন এবং নিউট্রন। আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং প্রোটন বা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের যে কক্ষপথে ঘুরছে ইলেকট্রনগুলা, এইগুলা কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। যেমন একটি পদার্থের পরমাণু যদি এরকম হয়, তাহলে এর ভেতরে আছে কি প্রোটন এন্ড নিউট্রন। এটাকে আমরা নিউক্লিয়াস ধরছি, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। এইটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তখন কি করলো? এইভাবে তাদের নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘুরতে আছে। এই ইলেকট্রন আবার নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, এবং
কেন্দ্রে যতটুকু পজিটিভ চার্জ আছে বাইরে ঠিক ততটুকুই নেগেটিভ চার্জ থাকবে। এ কারণে আমাদের এই পরমাণুগুলা স্থিতিশীল। যদি পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা একটু কম বেশি হয় তাহলে তারা অস্থিতিশীল হয়ে ওঠে, উত্তেজিত হয়ে যায়, তারা আয়নিত হয়ে যায়। এই কম বেশি থেকেই মূলত আধান বা চার্জের এই কথাটা আসছে। মানে আধান বা চার্জ কথাটি আসলো কোথা থেকে? যখনই একটি পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান না হয়ে অসমানের পথে থাকে তখন সেখানে আধান বা চার্জের উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? কিছু কিছু পরমাণু আছে যাদের বাইরের কক্ষপথে পরিপূর্ণভাবে ইলেকট্রন দ্বারা আবদ্ধ থাকে এবং তারা শক্ত বন্ধনে থাকে। ম্যাক্সিমাম সংখ্যক পরমাণুর বাইরের কক্ষপথে একটি বা দুটি ইলেকট্রন থাকে। এদের আকর্ষণ শক্তি বা নিউক্লিয়াসের সঙ্গে যে ইলেকট্রনের বন্ধন শক্তি, এই শক্তিটা একটু দুর্বল হয়। ফলে কি হয়? এই ইলেকট্রনগুলো মুক্তভাবে নড়াচড়া করে, মুক্তভাবে চলাফেরা করে, স্বাধীন একেবারে। সামান্য আঘাত পেলেই তারা ছিটকে পড়ে যাবে। বিষয়টা এমন যে আমি একজনকে আকর্ষণ করি কিন্তু সেই বলে না। আমি আমার বাবা মাকে যতটা ভালোবাসি, আমাকে যদি অন্য কেউ টেনেও নিয়ে যায় আমি কিন্তু আমার বাবা মাকে ছাড়বো না। কিন্তু এমন কিছু রিলেশন আছে, মৌখিক রিলেশন, যে সম্পর্ক আছে, না থাকলেও সমস্যা নেই। হালকা কিছু হলে, মানে হালকা কথার অমিল হলে, হালকা মনোমালিন্য হলে কিন্তু ওই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তাই হয় না? কিন্তু এই যে বাবা মার সাথে যে বন্ধুত্ব, যে বন্ধন শক্তি, এইটা কিন্তু নষ্ট হয় না। তো এই বাইরের ইলেকট্রনগুলার আকর্ষণ বা এদের যে বন্ধন শক্তি এই প্রোটনের সঙ্গে ঠিক সেই ক্যাটাগরিতে থাকে যে এই হালকা বন্ধন নিয়ে এরা ঘুরতেছে। যদি কোনো কারণবশত একটু ফোর্স করা হয় তাহলে এরা এই কক্ষপথ থেকে দূরে চলে যাবে। যখনই দূরে চলে যাবে এই একটি ইলেকট্রন, তখন দেখো কথা আমি বলি একটু। মনে করো কোন একটি ইলেকট্রনের ভেতরে চার্জ 10, পজিটিভ চার্জ 10, বাইরে কত থাকবে? বাইরেও থাকবে 10। সেটা হবে কি? নেগেটিভ, তাই না? বাইরেও 10 থাকবে কিন্তু নেগেটিভ। এখন কোন কারণবশত যদি এইখান থেকে একটি ইলেকট্রন মুক্ত হয়ে যায়, অর্থাৎ এই কক্ষপথ থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে হবে কত? ইলেকট্রন 9, তাই না? তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভের যে তারতম্য দেখা দিল, সেই জন্য এখানে একটি পজিটিভ আয়নের সৃষ্টি হলো। কারণ এখানে পজিটিভের আধিক্যতা বেশি, পজিটিভের পাওয়ার বেশি। এ কারণে এই পরমাণুটি কি হবে? একটি পজিটিভ চার্জ যুক্ত এইরকম চিহ্ন দেখাবে। তাহলে আমরা যে কোনো চার্জকে কিউ দিয়ে প্রকাশ করি, এবং যদি ইলেকট্রন একটি চলে যায়, পজিটিভের সংখ্যা যদি বেশি থাকে তাহলে পজিটিভ, অথবা এখানে 10টি ছিল, বাইরে থেকে আরো একটি এসে 11 হলো, সেক্ষেত্রে হবে কি? চার্জের মানটা, চার্জের প্রকাশকটা তখন নেগেটিভ, বিকজ এই 10 এবং এই 11 সমান না। এখানে 11 মাইনাস চার্জের আধিক্যতা বেশি, এই কারণে এই পরমাণুটি কি? নেগেটিভ আয়নে আধিত। ক্লিয়ার? তাহলে এই আধান বা চার্জের উৎপত্তি কোথা থেকে বা কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আধান বা চার্জ কি? আধান বা চার্জ কি? যদি একটি নিউট্রাল বা নিরপেক্ষ পরমাণুতে কোনো কারণবশত প্রোটন অথবা ইলেকট্রনের আধিক্যতা দেখা যায়, তাহলে সেখানে আধানের সৃষ্টি হয়। তাহলে ওই অবস্থায় পরমাণুটি যেটা আছে তাকে আমরা বলবো কি? আধান বা চার্জ। ক্লিয়ার? এখন আসি স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কি? যে বিদ্যুৎ মুভমেন্ট করতে পারে না সেটাই স্থির, যেটা চলাফেরা করতে পারে না সেটাই স্থির। স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটাই জানি, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টাও ঠিক ওই রকমই। স্থির বিদ্যুৎ মানে ক্ষণস্থায়ী বিদ্যুৎ। এই বিদ্যুতের কোনো ভ্যালু নেই। এই বিদ্যুতের আকর্ষণ শক্তিটাও খুব তীব্র না, সামান্যতম আকর্ষণ করে। এই কারণে মোটামুটি ভাবে একে স্থির বিদ্যুৎ বলা হয়। কারণ কি? এটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পর ভ্যানিশ হয়ে যায়,
অল্প সময়ের জন্য উৎপন্ন হয়ে থাকে। সেটা কেমন? তোমরা শীতকালে দেখেছো, আমরা যখন গা থেকে, আমাদের শরীর থেকে যখন আমরা কোনো কাপড় খুলে ফেলি, শরীরের যে ছোট ছোট লোমগুলো আছে দেখবা লোমগুলা খাড়া হয়ে যায়, মানে স্টিকের মতন সোজা হয়ে যায়, মনে হচ্ছে কেউ যেন এখানে স্টিকি অয়েল লাগাই দিয়েছে যাতে আমার চুলগুলা খাড়া হয়ে যায়। কিন্তু তুমি দেখবা লক্ষ্য করে, আমরা যখন পোশাকটা খুলি, এই পোশাকটা যখনই শরীর থেকে একটু দূরে যাচ্ছে, এই পোশাকটা কি করছে, আমাদের এই গায়ের লোমগুলাকে আকর্ষণ করছে, ফলে এই লোমগুলা খাড়া হয়ে যাচ্ছে, সোজা হয়ে থাকছে। দেখে মনে হয় কি যে চুলগুলাকে কেউ মনে হয় টেনে ধরছে। এখানে আসলে ঘটনাটা ঘটে স্থির বিদ্যুৎ উৎপাদন। কিভাবে? এই যে ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে একটি ইলেকট্রন আমার এই কাপড়ে চলে আসছে। তাহলে একটি ইলেকট্রন যখন আমার এই কাপড়ে চলে আসলো, তখন এর ইলেকট্রন সংখ্যা কমে গেল না? কমে গেলে কি হলো, আমার এখানে বেড়ে গেল, এখানে কমে গেল। তাহলে এ হলো পজিটিভ চার্জে চার্জিত, এ হলো নেগেটিভ চার্জে চার্জিত। এখন পজিটিভ এবং নেগেটিভ যদি এক জায়গায় পাশাপাশি থাকে, তাহলে তো আকর্ষণ করবেই। তোমাদের বইয়ে এরকম অনেক উদাহরণ আছে। তোমরা যখন মাথার চুল আঁচড়াও চিরুনি দিয়ে, এই চিরুনিতেও এক প্রকার স্থির বিদ্যুৎ উৎপাদন হয়। অথবা আমরা যদি এই যে প্লাস্টিকের যে উপাদানগুলো আছে, সেটা প্লাস্টিকের স্টিক বলো, প্লাস্টিকের কলম বলো, যেটাই আছে না কেন, আমরা যদি এই যে মাথায় এমনি করে ঘষা দিই, জোরে ঘষা দিয়ে ছোট ছোট কাগজের টুকরাকে, এই কাগজের টুকরার সামনে ধরে কাগজের টুকরাগুলো কি লাফায় লাফায় এখানে আকর্ষিত হয়। এটা এইগুলা হচ্ছে এক ধরনের বিদ্যুৎ, কিন্তু এই বিদ্যুৎটা লং লাস্টিং করতে পারে না বা দীর্ঘমেয়াদী নয়, এ কারণে এদেরকে বলা হয় স্থির বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎ কিভাবে আসলো বা স্থির বিদ্যুতের বৈশিষ্ট্য কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে ঘটনাটা ঘটে, একটি রেশমি কাপড়ের সঙ্গে যদি আমরা একটি কাঁচ দণ্ডকে ঘর্ষণ করি, তাহলে হয় কি, কাঁচ দণ্ডের যে বাইরের স্তরের ইলেকট্রন আছে, ঘর্ষণের ফলে ওই যে বলেছিলাম হালকা আঘাত দিলে আমার এই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো অবমুক্ত হয়ে যায়। এই যে রেশমি কাপড় দিয়ে আমি যখন এই কাঁচ দণ্ডটাকে ঘষা দেব, তখন এই ইলেকট্রনটি কি হবে, রেশমি কাপড়ের ভিতরে স্থানান্তরিত হবে। বুঝতে পেরেছো? এখন এই ইলেকট্রনটি যখন ওই কাপড়ে গেল, তখন এর কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হলো, বিপরীতে যে কাপড়ে এই ইলেকট্রন গেল সেই কাপড় নেগেটিভ চার্জে চার্জিত হলো। তো নেগেটিভ চার্জে চার্জিত হলো এবং পজিটিভ চার্জে চার্জিত হলো। এখন এর পাশে যদি কোনো পজিটিভ আধান আসে, তাহলে সে কি আকর্ষণ করবে না? তাহলে স্থির বিদ্যুৎ কি? স্থির বিদ্যুতের বৈশিষ্ট্য কি? আশা করি তোমরা এখান থেকেই একেবারে পরিষ্কার ধারণা পেয়ে গেলা। যাচ্ছি বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশ কি? ভালো লাগা। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, তাই না? ভালো লাগা থেকে ভালোবাসা আসে। ঠিক এরকম সংস্পর্শের কারণে যে বিদ্যুতের আদান প্রদান ঘটে, সংস্পর্শজনিত কারণে, সেটাই মূলত আবেশ। যেমন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তোমরাও শুনেছো, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। কথাটা একেবারেই সত্য কথা। তুমি যদি একটি সৎ মানুষের সঙ্গে চলাফেরা করো, সেক্ষেত্রে তোমার আচার আচরণ, ওই লোকটার দেখবা, জানবা, তার সঙ্গে চলাফেরা করবা, ওর সঙ্গে থাকতে থাকতেই দেখবা যে কোনো এক সময় তার বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে আপনা আপনি চলে আসছে। পক্ষান্তরে তুমি যদি একটি বকাটে মানুষের সঙ্গে চলাফেরা করো, যে কিনা অ্যাডিক্টেড, যে কোনো রাস্তায় অ্যাডিক্টেড, সে নেশা হতে পারে, সে জুয়া খেলতে পারে, সে মাদক নিতে পারে, অথবা সে আদার্স কোনো খারাপ ওয়ে থাকতে পারে, কিন্তু তুমি যখন ওর সঙ্গে থাকবা, চলবা, দেখবা, এই করতে করতে তোমার হবে কি, এক সময় তোমার ভেতরেও ওই বিষয়গুলোর উপরে সাহস অর্জন হবে, যে ও তো করতেছে, ও যদি একটা অন্যায় করে রেহাই পায়, ওকে যদি কেউ সাপোর্ট করে, তাহলে তো ওর অন্যায় করতে সমস্যা নেই, বিনিময়ে আমার কি, আমি দাপট দেখাতে পারলাম। ও যদি নেশা করে সুস্থ থাকতে পারে, একটু মজা দিতে পারে, নেশাতে কি আছে তাহলে আমি একটু দেখি। এই যে তুমি আস্তে আস্তে ইনভলভ হয়ে গেলা, কি তোমার কি কোনো লাইন আছে, তোমাকে কি কেউ টিচ করছে, করে না, বাট ওর আচরণগুলা স্বয়ংক্রিয়ভাবে তোমার অজান্তেই দেখবা তোমার ভিতরে
ইনক্লুড হয়ে যাচ্ছে। এই যে একজনের বৈশিষ্ট্য আরেকজনের ভেতরে অজান্তেই প্রবেশ করা, এটাই হলো আবেশ। তাহলে বৈদ্যুতিক আবেশ কি? আবেশের বিষয়টা তো জানলাম যে একসঙ্গে চলতে চলতে আপনা আপনি যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা হয় বা করে ফেলি আমরা, সেটা আবেশ। কিন্তু বৈদ্যুতিক আবেশ কি? বৈদ্যুতিক আবেশও ঠিক সেরকম। বিষয়টা হলো এই রেড পেনটা যদি পজিটিভ আধানে আধিত হয় বা পজিটিভ চার্জ যুক্ত হয়, এই চার্জটাকে যদি আমি এই পেনটার সঙ্গে এইভাবে লাগাই বা স্পর্শ করি, তাহলে এইখানকার পজিটিভ চার্জ কে লাভ করবে। এটাই হলো বৈদ্যুতিক আবেশ। তোমাদের বইয়ে একটি পরীক্ষা দেওয়া আছে, দেখো বইটা তোমরা লক্ষ্য করবা। একটি বোতলের ভেতরে একটি ধাতব দণ্ড দেওয়া আছে। ধাতব দণ্ডটা কেমন? এই মনে করো আমি এই বোতলটা এইভাবে অঙ্কন করলাম, হ্যাঁ, এইখানে আমাদের কি থাকবে? ছিদ্রযুক্ত কর্ড থাকবে। ছিদ্রযুক্ত কর্ডের ভেতর দিয়ে একটি ধাতব দণ্ড দেওয়া থাকবে। ধাতব দণ্ড দেওয়া থাকবে। এই দণ্ডের মাথায় তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে, মাথায় দুটো পাত লাগানো আছে। এরকম ফিগার দেওয়া আছে দেখবা। তো যে কোনো চার্জে চার্জিত, অর্থাৎ সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, যে কোনো চার্জে চার্জিত কোনো বস্তুকে যদি আমরা এই ধাতব দণ্ডের উপরের এই চাকতিটাকে যদি আমরা স্পর্শ করাই, যদি পজিটিভ হয়, পজিটিভ চার্জ যুক্ত যদি হয়, তাহলে এখানে যদি স্পর্শ করাই, স্বয়ংক্রিয়ভাবে সেই চার্জটি এই পাতের ভিতরে চলে আসে। সেটা সোনার হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে। এই পাতগুলো খুব পাতলা হবে, যাতে করে রিসিভ করার অ্যাবিলিটিটা তার, মানে অনেক বড় একটি পাত্রে এক ফোঁটা পানি দিলে পানি কিন্তু খুঁজে পাবা না। কিন্তু ছোট্ট একটু জায়গায় যদি এক ফোঁটা পানি দাও, যেমন পিঁপড়ার যে গর্তগুলো আছে, ওখানে এক ফোঁটা দেওয়া মানে ওদের কাছে বন্যার মতন মনে হবে, তাই না? কিন্তু যেখানে আমরা বড় পুকুর করে রাখছি, সেখানে যদি এক ফোঁটা পানি দিয়ে হারাই যাবে। বিষয়টি এরকম। এ কারণে যেহেতু এটা স্থির বিদ্যুৎ নিয়ে কথা, অল্প পরিমাণ বিদ্যুৎ থাকে এখানে এবং ক্ষণস্থায়ী। এই অল্প পরিমাণ বিদ্যুৎ যদি আমি বিরাট মোটা একটা পাতের ভিতর ঢুকাই দিই, ওই পাতের ভিতর বিদ্যুৎ গেলে হারাই যাবে। এই কারণে এটা পাতলা দেওয়া হয়, যাতে করে ওই চার্জটা প্রভাব বিস্তার করতে পারে। যাই হোক, আমি যদি এইটা একটি পজিটিভ চার্জ যুক্ত দণ্ডতে দিয়ে স্পর্শ করাই এখানে, তাহলে এই পজিটিভ চার্জ এই দণ্ডের মাধ্যমে এই দুটো পাতে আসবে। তাহলে এটাও পজিটিভ চার্জ হলো, এটাও পজিটিভ চার্জ হলো। এখন পজিটিভ পজিটিভ কি করবে তোমরা ভাবো? পজিটিভ পজিটিভ অবশ্যই বিকর্ষণ করবে। এই কারণে দেখবা এই বোতলের ভেতরে পাত দুটো কি হবে? পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে। বুঝতে পেরেছো? পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে। কি করে বুঝবো এটা পজিটিভ না নেগেটিভ, তাই না? কি করে বুঝবো? এখন এই যে আমার এটা জানা হলো যে আমি পজিটিভ চার্জে চার্জিত করে রেখেছিলাম। এখন যে কোনো আরেকটি বস্তু যদি এখানে এনে সংস্পর্শ করাই, যদি পাত দুটির এই মধ্যবর্তী যে দূরত্ব বা গ্যাপ, এটা যদি কমে আসে, তাহলে বুঝবো এখানে নেগেটিভ চার্জ স্পর্শ করানো হলো। অথবা যদি পজিটিভ এসে থাকে, তাহলে যে ফাঁক ছিল বা যে দূরত্ব ছিল সেটা ওইরকমই থাকবে অথবা আরো বৃদ্ধি পাবে। তাহলে এই জানা চার্জের উপর ভিত্তি করে আমরা একটি অজানা বস্তুর আধান নির্ণয় করতে পারি। বৈদ্যুতিক আবেশ সম্পর্কে কথা শেষ। বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্র। এইবার হলো আসল কথা, যে আমরা মনে হবে যে ফিজিক্সের ভেতরে আসছি, এতক্ষণ তো ইতিহাসের মতো গল্প করে গেলাম, তাই না? এইবার বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র অ্যাকচুয়ালি মহাকর্ষীয় বল নিউটনের যে দ্বিতীয় সূত্র, তিনটি সূত্র আছে নিউটনের, এই তিনটি সূত্রের দ্বিতীয় সূত্রের মতন। কি সূত্র সেটা? মহাকর্ষীয় বলে একটা সূত্র আছে না, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির
ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম একটি সূত্র আছে, তাই না? তো এই সূত্রটাকেই কুলম্বের সূত্র বলতে পারি আমরা। সেখানে একটু তফাৎ থাকবে। এই তফাৎটা কি? এই তফাৎটা হবে সেখানে চার্জের কথা লেখা থাকবে এবং ওখানে আমরা যে ধ্রুবক লিখেছিলাম F ইকুয়াল G ইনটু M1 M2 ভাগ d স্কয়ার, এই G এর পরিবর্তে আমরা K লিখব। এইটুকু তফাৎ। আর এখানে কি লিখব? এখানে লিখব Q এবং Q2, দুটো চার্জ। ঠিক আছে? তাহলে সূত্রটাতেই আমরা যাই। সূত্রটা হলো দুটি একক আধানকে, আমি একেবারে সামগ্রিক সূত্রটি বলছি, দুটি একক আধানকে পরস্পর থেকে কিছু দূরে রাখলে আধান দুটির মধ্যবর্তী যে আকর্ষণ বা অথবা বিকর্ষণ বল, আকর্ষণ অথবা বিকর্ষণ বল, এই যে একক চার্জযুক্ত বললাম, কেন একক চার্জযুক্ত বলার কারণ, ধরে নাও এ বিন্দুতে কি কিউ পজিটিভ চার্জে চার্জিত একটি বস্তু রেখেছি, এই একটি বস্তু রেখেছি যার চার্জ হলো কি পজিটিভ, এবং বি বিন্দুতে একটি বস্তু রেখেছি যার চার্জ হলো নেগেটিভ। এই জন্যই আমি বলেছি কি একক চার্জে চার্জিত দুটি বস্তু, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে একক চার্জে চার্জিত দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, যদি আমরা দুটোই পজিটিভ হয় তাহলে তো বিকর্ষণ মাস্ট, আর যদি বিপরীত ধর্মী হয় সেক্ষেত্রে আকর্ষণ। ঠিক আছে? তাহলে দুটি একক চার্জে চার্জিত বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, সেই বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি হলো? এই বস্তু দুটি যদি একে অপরকে F বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, কি বললাম? আকর্ষণ অথবা বিকর্ষণ করে, তাহলে এই F ইকুয়াল হবে, F সমান হবে কি চার্জ দুটির গুণফলের সমানুপাতিক Q1 গুণ Q2, এটা হবে কি সমানুপাতিক, এবং কি হবে মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্বটা আমরা কি ধরলাম? b ধরলাম। এখন এইটা আর এইটা যদি একত্রিত করো তাহলে দাঁড়াবে কি F সমানুপাতিক Q1 Q2 ভাগ d স্কয়ার। ওই আগেকার নিয়মে মহাকর্ষীয় বলের যে ইকুয়েশনটা আমরা বের করেছি ঠিক একই নিয়মে, আর কিছু না, শুধু তফাৎ হলো কি চার্জের কথা উল্লেখ থাকবে এবং আকর্ষণ বা বিকর্ষণ থাকবে। আর যদি কখনো বলে ফেলো যে একক ধনাত্মক চার্জ, যদি একক ধনাত্মক চার্জ বলো তাহলে বলবা কি পরস্পরের ভিতর বিকর্ষণ বল, যদি বলো একক ঋণাত্মক চার্জ সেটাও বিকর্ষণ বল, কিন্তু যদি বিপরীত ধর্মী চার্জ হয় সেক্ষেত্রে আকর্ষণ বল লিখতে হবে। এজন্যই আমি তিনটা সূত্রকে একসঙ্গে মিক্সচার করে বলেছি কি একক চার্জে চার্জিত দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে যে সূত্রটি পেলাম এটা আমরা কম্পেয়ার করতে পারি কি মহাকর্ষীয় বলের সঙ্গে কম্পেয়ার করতে পারি, তাই না? এখানে যদি এখন আমরা এইটা তুলে দিতে চাই তাহলে কি লিখব? A সমান মহাকর্ষীয় বলের ক্ষেত্রে লিখেছিলাম G, এবার লিখব K, Q1 Q2 ভাগ d স্কয়ার। একেবারে হুবহু, বুঝতে পেরেছো? এটা হলো সমানুপাতিক ধ্রুবক যার মান ঠিক ওই G এর মতন, G এর যেমন একটা ফিক্সড মান আছে, K এরও একটা ফিক্সড মান আছে। এই K এর মানটা হলো কি? K এর মানটা হলো K ইকুয়াল 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার ভাগ কুলম্ব স্কয়ার।
কুলম্বকে আমরা এই যে চার্জ কথা বললাম না, চার্জের একক হলো কুলম্ব। যেহেতু বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটি আবিষ্কার করেছেন, তিনি তার নাম অনুসারে বা তার নাম অনুসারে এই চার্জের এককে কুলম্ব বলা হয়। আমরা ওইখানে দেখেছিলাম কি এগুলা ভর ছিল, ভরের একক ছিল কেজি, সেই কারণে কেজি ছিল, এখানে নিচে ছিল কি মিটার। এখানে সব ঠিক থাকবে, মিটার আছে, কিন্তু চার্জের আর ভরের যে আলাদা একক থাকে, এই কারণে এখানে কুলম্ব হলো। আর একটা কি নিউটন, বলের একক নিউটন, এটা আমরা জানি, এই কারণে এটা নিউটন। এই যে বল আছে, সব ঠিক আছে, আমি বারবার বলছি যে মহাকর্ষীয় বলের সঙ্গে সব ঠিক আছে, শুধু তফাৎ হলো কি চার্জের ক্ষেত্রে। তাহলে এই মানটা আমাদের মনে রাখতে হবে, এই মানটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। একটা एग्जांपल দিই, একটা एग्जांपल দিই যে 5 কুলম্ব ও 9 কুলম্ব চার্জে চার্জিত দুটি বস্তু পরস্পর থেকে মনে করো 15 মিটার দূরে আছে। কি বললাম, দুটো কুলম্ব এই চার্জে চার্জিত দুটি বস্তু এত মিটার দূরে আছে, তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? দূরে আছে, মধ্যবর্তী বলের মান কত? আমি আকর্ষণ বা বিকর্ষণ বললাম না, যেহেতু এখানে আমরা কিছুই দিই নাই, তাই না? এখানে পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া থাকবে। তো মধ্যবর্তী বলের মান কত, এই কত যদি করতে চাই তাহলে লিখব কি, আমরা জানি F ইকুয়াল K ইনটু Q1 Q2 ভাগ d স্কয়ার। K এর মান আমাদের জানা 9 গুণ 10 টু দি পাওয়ার 9, Q এর মান দুটো প্রশ্নে দেওয়া আছে 5 গুণ 9, D এর মান এখানে দেওয়া আছে 15 উপর স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে ইজিলি আমরা এই মধ্যবর্তী বলের মান এখানে পেয়ে যাব, তাই না? এই কারণে আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে এবং এই K এর মান যে ফিক্সড, এই ফিক্সড মানটি মনে রাখতে হবে। আশা করি খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে মূলত আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। কি বলি? ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের ই হলো এই তড়িৎ ক্ষেত্রের প্রকাশক বা প্রতীক। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি কখনো আসে, আমরা তাদেরকে প্রকাশ করব কি দিয়ে? ই দিয়ে। যেমন আদি বেগকে কিউ দিয়ে প্রকাশ করি, শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি, ঠিক তেমন তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে প্রকাশ করব। মনে থাকবে? তড়িৎ ক্ষেত্র কি? এখন এইখানে যদি একটি চুম্বক রাখি, কি রাখলাম? চুম্বক। চুম্বক রেখে আমি যদি এইখানে এইভাবে যদি একটা আলপিন নিয়ে আসি, লোহার, যে কোনো লোহার তৈরি আলপিন যদি নিয়ে আসি, এখানে আকর্ষণ বল পাচ্ছি না। আর একটু সরাই নিয়ে আসলাম, এখানে হালকা পাচ্ছি। আর একটু সরাই নিয়ে আসলাম, এখানে আর একটু বেশি পাচ্ছি, এবং এখানে আনলে তীব্র হচ্ছে, তাই না? তাহলে এই চৌম্বক ক্ষেত্র যে এলাকা ব্যাপী, কি হলো? এই চৌম্বক ক্ষেত্র যে এলাকা ব্যাপী তার আকর্ষণ বল বিস্তার করে থাকে, সেই এলাকাটাকে বলা হয় কি? তার ক্ষেত্র। ঠিক একই রকম এইখানে যদি আমরা কোনো চার্জ রেখে দিই, পজিটিভ বা নেগেটিভ, এইরকম একটি চার্জ রেখে দিলে তার চার্জের প্রভাব যে এলাকা ব্যাপী বিস্তৃত থাকে, সেই এলাকাটাকে বলা হয় কি? তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? এইটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের কাছে, মানে দূর থেকে যদি অন্য একটি চার্জে, এটা পজিটিভ দিলাম, এটা নেগেটিভ, অন্য একটি চার্জে চার্জিত কোনো বস্তুকে এই দিকে আনলে যে বলে আকর্ষণ করবে, সেই বলের মানটা আমরা জানতে চাই। ঠিক আছে? সেই বলের মানটা জানতে চাই। কি হবে সেই বলের মানটা? মজা দেখো, এই যে তড়িৎ ক্ষেত্র আমরা কি করলাম, একে ই দিয়ে প্রকাশ করি, এই ই এর মানটা হবে কি জানো? এই চার্জের চার্জটা হলো Q1, তাহলে Q1 দিলাম,
আর এইখানে এবং এইখানে এদের দূরত্ব কতখানি ধরে নাও r, তাহলে r স্কয়ার। এই E ইকুয়াল তড়িৎ ক্ষেত্র সমান কি পেলাম q ভাগ r স্কয়ার। আমাদের আগের সূত্র জানা ছিল কি F ইকুয়াল q1 q2 ভাগ r স্কয়ার। rটা কি দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইখানকার q1 বাই r স্কয়ার, q1 ভাগ r স্কয়ার ইকুয়াল যদি আমরা এখানে মানটা বসিয়ে দেই তাহলে কি পাই দেখো তো, E পাই E q2। তাহলে এই যে বল, এই বল কি পেলাম F সমান E q, তাই না? তাহলে যদি প্রশ্নে কখনো আসে একটি তড়িৎ ক্ষেত্রের ভেতরে বা তড়িৎ ক্ষেত্রে অন্য একটি চার্জে চার্জিত কোনো বস্তু আনলে এই বস্তুটিকে কত বলে আকর্ষণ করবে, কথার কথা এইটা একটি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের একটি মান আছে, মনে করো সেই মানটা বলা হলো 15 প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রের কাছে বা তড়িৎ ক্ষেত্রের ভেতরে 5 কুলম্বের চার্জের 5 কুলম্ব চার্জের কোন চার্জিত বস্তু যদি আনি তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা এই চার্জিত বস্তুটাকে কি বলে আকর্ষণ করবে। তখন আমরা বলবো কি, আমরা জানি F সমান EQ, E এর মান দেওয়া আছে, Q এর মান দেওয়া আছে, আমরা জাস্ট E এর মান বসিয়ে দেব এবং Q এর মান বসিয়ে দেব, তাহলে যেটা পাবো সেটাই হলো আমাদের বলের মান। বুঝতে পেরেছো? তাহলে কি পেলাম, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো আদিত বস্তুকে নিয়ে আসলে বা কোনো চার্জিত বস্তুকে নিয়ে আসলে যে বলে আকর্ষণ করবে সেই বলের মানটা আমরা এভাবে বের করতে পারি। দ্যাটস মিন এটিও একটি সূত্র, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে এতক্ষণ আলোচনায় আমি আজকে বেশি কথা বললাম, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা এখানে নেই। আমরা কি কি কথা বললাম, আধান বা চার্জ, স্থির বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, বৈদ্যুতিক আবেশ কি, বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়াটা কেমন, বৈদ্যুতিক বল কি বা কুলম্বের সূত্রটি কি, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বস্তুকে আনলে কি বল পাবো সেটা জানলাম। তাহলে আশা করি আমাদের এই স্থির তড়িৎ অধ্যায়ের উপরে যে টপিকসগুলো কথা হলো এই টপিকসগুলো তোমাদের মাথায় ইজিলি কি বলা যায় এটাকে ইনস্টল হয়ে গেছে, তাই না? আমরা তো এখন মডার্ন যুগে আসছি, মডার্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তাহলে ব্রেনে ইনস্টল করে নাও এই কথাগুলো, আশা করি ভুল হবে না, খুব সহজ একটি অধ্যায়। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবা।